কি ব্যাপার অভ্র? কি সমস্যা? ওর নাম দিবা রাখা যাবে না বৌমা। আশি ভ্রুকুটি করে চেয়েছিল ভাতিজার দিকে। অভ্রের গলার জোরটা বেশি দেখে অবাক হয়েছিল সে। বলল, কেন? দিবা তো সুন্দর নাম। না, ও নামে মানাবে না ওকে। অন্য নাম রাখো তো চাচ্ছু। কিন্তু এই নামে কি সমস্যা? অভ্র দূরে দাঁড়িয়ে অসহায়ের মতো করে চাচির দিকে চেয়ে রইল। আর রুবি হয়তো ওর অসহায়ত্ব সহ্য হলো না, নিজেকে সামলে বলল, আচ্ছা বেশ বেশ, তুমি নাম সাজেস্ট করো বেবির। তোমার চাচ্চু চুজ করে নিবে, ওকে? মাথা দোলালো অভ্র, তারপর বোনের দিকে তাকালো আর চোখে। ওর ভঙ্গি দেখে ঠোঁট টিপে হাসি আটকালো সাজ। চুপিসারে হাতের ফোনটা পেছন থেকে ভাইয়াকে বাড়িয়ে দিল। অভ্র দেখলো সেখানে বেশ কয়েকটা নাম। রুবির থেকে লুকিয়ে সেই নামগুলো আসিফকে পড়ে শোনালো। আসিফ সবগুলো শুনে মেয়ের কপালে চুমু দিয়ে নাকে নাক ঘষে বলল, আহি। চোখ বন্ধ করে একটা বড়সড় দম নিল অভ্র। অল্পের জন্য বেঁচে গেল। দিবারা এই এলাকায় আসার পর থেকে উল্লেখ করে বলতে গেলে শাহানুর হামিদের এই এলাকায় পা রাখার পর থেকে একের পর এক কেলো ঘটেছে ওর জীবনে। যতবারই ওর মনে হচ্ছে আর নেওয়া যাচ্ছে না, ঠিক ততবারই নতুন নাটক হাজির হচ্ছে ওর জীবনে। অভ্রের ভাবনার মাঝেই মিসেস মোশাররফ আর মুশফিক কেবিনে ঢোকে। রুবি দেখেই বুঝলো মিসেস মোশাররফের হাতে খাবারের ব্যাগ। তিনি এগোতেই আলতোভাবে রুবির মাথায় হাত বুলালেন, বুঝতে লাগলেন সব ঠিক আছে। মুশফিক এগিয়ে আসে বাচ্চাকে দেখে নিলে, তারপর রুবির খোঁজ নিল। সাজ গিয়ে ইশারায় অভ্রকে শুধালো, সুজিকে এখানে কেন এনেছিস? আমরা সব এখানে, বাবা অফিসে, তালুকদার নিবাস খালি একদম। তোর এটাকে ওখানে একা রেখে আসলে কেয়ামত ঘটিয়ে ফেলতো তো। ভাইয়ের যুক্তি শুনে মাথা দুলালো সাজ। মিসেস মোশাররফ ওকে উদ্দেশ্য করে বলল, সাজ, অনেক থেকেছিস বৌমার কাছে, এবার বাসায় যা তুই, ফ্রেশ হয়ে রেস্ট নে গিয়ে। আমি আছি এখানে। হ্যাঁ, আমি গাড়িতে তুলে দিচ্ছি, অভ্রর সাথে বাসায় ফের তুই। না সূচক ইশারার জন্য প্রস্তুত ছিল সাজ, কিন্তু তার আগে মুশফিক থামিয়ে দিয়েছিল ওকে। কথা বাড়ানোর সুযোগ পেল না সাজ। বাচ্চাকে আরেক দফা আদর করে হাসপাতাল থেকে দুই ভাইয়ের সাথেই বেরিয়ে আসলো। বাইরে এসে অভ্র ব্যাগের থেকে বের করে সুজিকে কোলে নিল। মুশফিক রিক্সা খুঁজে বাদ দিয়ে বোনকে জিজ্ঞাসা করলো, কফি খাবি? সাজ তাকিয়ে দেখলো রাস্তার উল্টো পাশে একটা কফি শপ। একসাথে বাইরে বেরোলেও বোনের এটা ওটা খাওয়ার জন্য বলে মুশফিক। এটা সাজের জন্য নতুন না, সে ছোটবেলায় স্বভাব আজও ধরে রেখেছে ওর ভাই। যদিও এখন কফির পরিবর্তে বাসায় যাওয়াটা সাজের বেশি অনুকূল বলে মনে হলো, তবুও অভ্রের মুখের দিকে তাকিয়ে আর না হলো না ওর। মাথা দুলিয়ে হ্যাঁ বোঝালো সাজ। মুশফিক বোনের হাত ধরে রাস্তা পার করলো ওকে। পেছন পেছন আসলো অভ্র। মুশফিক ভেবেছিল ভাই বোনের সাথে কফি খেয়ে অফিসের উদ্দেশ্যে রওনা হবে, কিন্তু কফি শপের সামনে আসতেই ফোন বেজে ওঠে ওর। ব্যাস, দ্রুত যাওয়ার জন্য তারা দিচ্ছে। একসাথে বসে খাবার উপায় ছিল না মুশফিকের। ওয়ালেট থেকে 1000-2 নোট বের করে অভ্রের দিকে দিল, বলল কফি খেয়ে সাবধানে তালুকদার নিমাসে ফিরে যেতে। অভ্র খুশি হলে যায়, কেননা এই টাকা থেকে যা বাঁচবে তার সব ওর। অভ্রের খুশির কারণ টের পেয়েছিল সাজ, তাই বড় ভাইকে থামালো না, ছোট ভাইকেও বারণ করলো না। মুশফিক বিদায় নিল, সুজিকে কোল করে কফি শপে ঢুকে পড়লো। অভ্রের বাইরে ডিপ ফ্রিজে আইসক্রিম দেখেছিল। দেখে শুনে একটা কোন খালি টেবিলে গিয়ে বসলো সাজ। সুজির গায়ে হাত বুলাতে বুলাতে আশেপাশে দেখতে লাগলো। ওয়েটার এসে বিনীতভাবে অর্ডারের কথা জিজ্ঞেস করলো। সাজ ইশারায় বাইরে অভ্রকে দেখালো, চলে যায় সে। কিন্তু তার পরের সেকেন্ডে ওর সামনের চেয়ারে বসা অনাকাঙ্ক্ষিত কেউ। তাকে চিনতে সাজের সময় লাগে না। ক্লিন শেপ চেহারায় আর মোটাসোটা মোচ বিশিষ্ট মানুষটার সাথেই আর কিছুদিন আগে আংটি বদলের কথা ছিল ওর। বিব্রত হয়ে দৃষ্টি সরালো সাজ। কামরুল নামের লোকটা বড়সড় একটা হাসি দিয়ে বলল, আরে সাজ, তুমি এখানে? সাজ অস্বস্তিতে ছিল, যার ফলে প্রতিউত্তর করতে পারলো না। তবে কামরুল ওর অস্বস্তি বোঝার চেষ্টাও করলো না। বলল, তুমি কি এখন আমার উপর রাগ করে আছো সেদিনের ঘটনা নিয়ে? আমি কিন্তু সত্যি প্রচুর গিল্টি ফিল করছি সাজ। এই কদিনে প্রচুর ভেবেছি আমি তোমার কথা, তবে ভাবিনি তোমার সাথে এভাবে দেখা হয়ে যাবে। থামতে না বললে কথা বাড়বে, তাই মোবাইলে জবাব টাইপ করে সেটাই কামরুলের সামনে তুলে ধরলো সাজ। কিন্তু তা যেন কামরুলের গায়েও লাগলো না। সে আবারও বলল, কিন্তু আমি তো চাই তোমার সাথে কথা বলতে। সাজ বাইরে অভ্রের দিকে তাকালো। ও এখন আইসক্রিম নেওয়া বাদ দিয়ে ফোনে কথা বলতে শুরু করেছে। মিষ্টি মিষ্টি হাসতে হাসতে কথা বলছে কারোর সাথে। সাজের মনে হলো ওর উচিত বেরিয়ে যাবা। এখানে বসে থাকলে কামরুল ওকে বলতেই থাকবে। আর ওসব শোনার ইচ্ছা নেই। সে প্রয়োজনের সময় ওর জন্য বলেনি। আজ ওরও তার কোনো কথা শোনার প্রয়োজন নেই। সুজিকে কোলে করে উঠে দাঁড়ালো সাজ।
সাথে সাথে কামরুলও উঠে দাঁড়ালো। সাজের এক প্রকার পথ আগলে দাঁড়িয়েছে। সাজ বড় বড় চোখে চাইলো। কামরুল বলল, প্লিজ যেও না, কথা শেষ করতে দাও আমাকে। আরে আরে, জঙ্গলি ব্লিডি, মিয়াও মিয়াও। সাজ চমকে সামনে তাকালো। ওকে উদ্দেশ্য করেই কামরুলের পেছনে টেবিলে বসা 3টে ছেলে হো হো করে হাসছে। সাজের গা ঘিন ঘিনিয়ে উঠল। তালুকদারের সাথে চলাফেরা করতে গিয়ে এমন পরিস্থিতিতে আজও অবধি পড়তে হয়নি ওকে, কিন্তু আজ সাজ গুটিয়ে গেল। কফি শপের সেটআপের এমন যে বাহাত কিঞ্চি বাড়িয়ে পথ আগলে রাখা কামরুলের পাশ কাটানো সম্ভব না। আবার ওকে পাশ কাটানো মানে সামনের ছেলেগুলোর মুখোমুখি হবা। এবার অসহায়ত্ব নিয়ে কামরুলের দিকে তাকালো সাজ, আর সে আশেপাশের কথা পুনরায় উপেক্ষা করে ধীরে সুস্থে বলল। সাজ বিরক্তিতে চোখ বন্ধ করে নিল। চোখ মেলে আবারও ঘাড় উঁচিয়ে দেখলো অভ্রকে। কাছের দরজার ওপারে থাকা অভ্র কানে ওর চুরির আওয়াজ পৌঁছাবে না। এদিকে ছেলে 3টে ওর দিকে তাকিয়ে সেই বিশ্রী হাসি থামছেও না। কামরুল এত করে সাজের বিব্রত দশা লক্ষ্য করলো হয়তো, বলল, ওদিকে কান দিও না, এসব উচ্চ নিজের ছেলে বলে এমনই। দেখো সাজ, আমি চাই আমাদের সম্পর্কটা নিয়ে তুমি আরেকবার ভাবো। আমার তোমার কোনো বিষয়ে কোনো আপত্তি নেই। আর হুট করে সুজি কোল থেকে নামার জন্য উতলা হয়ে পড়ে। সাজকে সামলাতেও পারল না। সুজি ওর কোল থেকে নেমে দরজার দিকে ছুট লাগালো, কিন্তু মাঝপথে ওকে 3টে ছেলে একজন দাঁড়িয়ে খপ করে ধরে ফেললো। ওর সাথে দুজনও দাঁড়িয়ে যায়। সুজিকে কোলে নিয়ে ওকে 3জন দুলতে দুলতে বলল, আরে আরে, গুলুমুলু গুলুমুলু যে, এত তুলমুলে তুলমুলে, এত তুলতুলে তুলতুলে, কার পুষি তুমি? হ্যাঁ, কার? চরের শব্দে থমকে যায় কফি শপটা। টেবিলে টেবিলে থাকা জোড়া জোড়া চোখ নিবদ্ধ হয় শব্দের উৎসর দিকে। সেখানে পাথরের মূর্তির মতো 3টে ছেলে দাঁড়ানো, একজনের গালে হাত নিয়ে আর দুজন বিস্ফোরিত চোখে চেয়ে, আর 3জনই এক আকাশ স্তব্ধতা হয়ে থেমে আছে। আইসক্রিম হাতে করে সদ্য ভেতরে ঢোকা অভ্র, সাজ আর ওর সামনে দাঁড়ানো মানুষটা। ছাড় পেতেই সুযোগ ছুটে সাজের কাছে চলে আসলো। ওর পাশের চেয়ারটাই উঠে বসে। সাজের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলো যাতে ওকে পুনরায় কোলে নেওয়া হয়। ভয়ার্ত চোখে চরদাতার দিকে চেয়ে সাজ সুজিকে কোলে তুলে দিল। পৃথিবীতে ধাঁধানো চর দেওয়া এই পশুবিউল হাতের মালিক ওর অপরিচিত নয়। জামরাঙা শার্ট আর ধূসর প্যান্ট পরিহিত সুটামদেহীর মানুষের নাম শাহানুর হামিদ। কপালের ভাঁজ আর ক্ষিপ্ত চোখ মুখে শাহানুর হামিদের রাগ স্পষ্ট ফুটে উঠেছিল। নিঃসন্দেহে ওর রাগ হবার কারণ ছিল, সকালে শো শেষ করে ব্রেকে কফি শপে এসেছিল শাহানুর। সেখানে এসে প্রথমে কামরুল, এরপর সাজকে চোখে পড়বে সেটাও ভাবিনি। শুরুতে সাজকে দেখে ধরে নিয়েছিল সে হয়তো কামরুলের সাথে দেখা করতে এসেছে। ওদের মাঝে সবটা ঠিক হয়ে গেছে হয়তো। সাজের বিয়ে ভাঙার অনুশোচনাটা কমে আসবে এই ভেবে শাহানুর বেশ কিছুটা খুশিও হয়েছিল, কিন্তু ওর খুশি দীর্ঘস্থায়ী হয় না। কয়েক টেবিল পেছনে বসা ও কিছুক্ষণের মধ্যেই টের পায় সাজ কামরুলের সাথে দেখা করতে আসেনি, বরং ও কামরুলকে উপেক্ষা করতে চাইছে, আর কামরুল ওকে ছাড়ছে না। সাজ যখন অস্বস্তি নিয়ে বারবার দরজায় উকিয়ে দিচ্ছিল, তখন সেখানে অভ্রকে দেখেছিল শাহানুর। বোনকে একা ছেড়ে বাইরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল সে। শাহানুরের মেজাজ খারাপ হতে সময় নেয়নি। ও গেছিল অভ্রকে ডাকবে বলে, কিন্তু তার আগে এই 3টে ছেলের কথাবার্তা ওর কানে আসে। শাহানুরের বুঝতে সময় লাগেনি সে কথাবার্তার উদ্দেশ্য ছিল সাজ। শাহানুর এমনিতেও নিজেকে সামলানোর স্বভাব নেই, যার ফলে আজও ওর নিজেকে সামলানো হলো না। সবটুকু ক্ষোভ নিয়ে চড় মেরেছে ও সুজিকে কোলে নেওয়া ছেলেটাকে। তবে সেকেন্ড 10 পার হবার মাঝে বোঝা গেল কেবল চড় দিয়ে শাহানুর থেমে থাকতে পারছে না। মাঝে দাঁড়ানো ছেলেটার গেঞ্জির বুকের দিকটা খপ করে মুঠো করে নিল ও, টেনে একেবারে কাছাকাছি দাঁড় করালো নিজের। যদিও ছেলেটার সাথে দুজন ওকে পেছন থেকে টেনে ধরেছিল, তবে তা কাজে দেয়নি। শাহানুর ছেলেটার চেয়ারের একদম মুখের সামনে এনে দাঁতের দাঁত চেপে রইল। অভ্রের বুক ধুক ফুকায়। এখানে কি হবে তা আন্দাজ করতে পারছিল না ও, তবে ভালো কিছু যে হবে না এটা আন্দাজ করতে পারছিল। শাহানুর ছেলেটাকে কিছু বলতে যাবে, তখনই পেছন থেকে সুজির আওয়াজ করে ওঠে। চোখ বন্ধ করে বড় একটা দম নিল শাহানুর। ঝাড়া মেরে ছেলেটাকে ছেড়ে দিল। বা হাতে বুকে ধাক্কাও লেগেছিল ওর। ছেলেটা টালমাটাল হয়ে 3 পা পিছিয়ে যায়। সাথে ছেলেগুলো ওকে ধরে বেরিয়ে যেতে বলে। গালে হাত বুলাতে বুলাতে আশপাশ দেখে চলে যায় সেখানে। শাহানুর পেছনে ফিরল। ওর চোখ মুখ দেখে সাজ আরেকটু গুটিয়ে দাঁড়ালো। এবার এক পলক আশেপাশে দেখলো শাহানুর। সবাই যেন জোরপূর্বক দৃষ্টি সরালো ওর থেকে। শক্ত চোখ মুখ নিয়ে এগিয়ে আসে কামরুলের মুখোমুখি। ঘাড় নাড়িয়ে পাশে সাজকে, ও যে এতক্ষণ হলো তোমার থেকে ছাড় চাইছে, বোঝো না তুমি? কামরুল থতমত খেয়ে যায়। উত্তর না দিয়ে সাজের দিকে চেয়ে রয়, যেন কি জবাব দিয়ে পরামর্শ চাইছে। শাহানুর আবারও বলল, হোয়াট? তোমাকে জিজ্ঞেস করছে, ওর দিকে কি দেখছো? আমি আপনাকে চিনি না, আপনার সাথে কথাও বাড়াতে চাইছি না সাজ। কামরুল এগোতেই যাচ্ছিল। সুজিকে কোলে ধরে 1 পা পিছিয়ে যায় সাজ, আর বাধা পেয়ে
থেমে যায় কামরুলও। নিচে তাকিয়ে দেখলো ওর বুকে হাত ঠেকিয়ে শাহানুর হামিদ ওকে থামিয়ে দিয়েছে। ওরা সাজের মাঝখানটা এসে দাঁড়িয়েছে সে। কামরুল দুবার করে শাহানুরের হাত দেখলো, তারপর ওর চেহারা, কিন্তু তাতে সামনের জনকে কিছু আসে জানলো না। সে একেবারে শান্ত ভঙ্গিতে বলল, ও তোমার সাথে কথা বলতে চাইছে না। আই থিঙ্ক ইউ বেটার লিভ। পরিস্থিতি খুব একটা ভালো দিকে যাচ্ছিল না। অভ্র দম গলায় আটকে রইল। ছুটে এসে শাহানুরকে ডাক লাগালো। শাহানুর কামরুলের বুক থেকে হাত নামিয়ে মাথা নাড়িয়ে ওকে ইশারা করলো চলে যাওয়ার জন্য। কামরুলও বুকের দিকটা জামায় হাত বোলালো, অতঃপর সাজকে দেখে নিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। ওর চলে যাবার দিকে তাকিয়েছিল অভ্র, কিন্তু কামরুলের চোখের আড়াল হওয়ার পর ও আর পাশে তাকালো না। মূলত ওর তাকানো সাহসী হচ্ছিল না, কারণ ও জানে পাশে দাঁড়িয়ে থাকা শাহানুর হামিদ ওর দিকেই তাকানো। আর হোক না হোক সবটুকু রাগ এখন ওর উপরই। শাহানুর অভ্রের তাকানোর জন্য অপেক্ষা না করে বলল, নিজের বোনকে তুমি দেখে রাখতে পারো না অভ্র? আমার বোনের সম্মান তুমি কি করে রাখবে? অভ্র বিস্ময়িত চোখে তাকালো শাহানুরের দিকে। একই অবস্থা সাজেরও। দুই ভাইয়ের প্রতিক্রিয়া বিন্দুমাত্র গায়ে না মেখে শাহানুর স্পষ্ট গলায় বলল, দিবাকে ভুলে যাও। অভ্র বজ্র হাতের মতো দাঁড়িয়ে রয়। সাজের দিকে তাকিয়ে শাহানুর প্যান্টের পকেট থেকে মানিব্যাগ বের করলো। কাউন্টারে গিয়ে বিল দিয়ে কোনো দিকে না তাকিয়ে বেরিয়ে গেল কফি শপ থেকে। অভ্র সাজ দুজনেই যেন ছিল মূর্তির মতো দাঁড়িয়ে। শাহানুরের দৃষ্টি সীমানায় বাইরে গেলে সাজ তারপর ভাইয়ের দিকে তাকালো। এইটুকু সময় কি থেকে কি হয়ে গেল? এখানে যত অস্বস্তিতে পড়তে হয়েছে সেটা তো ওকে পড়তে হয়েছে। অপমান যা ফেস করার ও করেছে। এসবের মাঝে দিবা কোত্থেকে আসলো? শাহানুর হামিদ এসব কথা কেন বলে গেল? এখন অভ্রকে কি করে সামলাবে সাজ? কি বুঝ দিবে ওর এই আবেগী ভাইকে? আমি না বলে অবধি তুই অভ্রের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করবি না। দিবা চমকে ভাইয়ের দিকে তাকালো। মনোযোগ দিয়ে পড়ছিল ও। এইভাবে হুট করে যে এমন কথা কানে আসলো, কে না চমকাবে? শাহানুর দিবার রুমে খোলা দরজার বাইরেই দাঁড়িয়েছিল। বোনকে তাকাতে দেখে ভেতরে ঢুকলো। আস্তে ধীরে এসে দিবার টেবিলে ও বসলো। দিবা বুঝলো ও ভুল দেখছে না, না শুনছে। শাহানুর ওর ঘরে, আর ওকে বলেছে অভ্রের সাথে যোগাযোগ না করতে। তবে এহেন কথা বলা শাহানুর কোনো বাড়তি হেলদোল নেই। সে বোনের দিকে চেয়ে হাত ঘড়ি খুলতে খুলতে বেশ স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই শুনেছিস আমি কি বলেছি? কেন করলি? তুই প্রেম করেছিস জেনে আমি কিন্তু তোকে জিজ্ঞেস করিনি কেন করলি। ভাইয়ের দিকে তাকিয়ে দিবা ধপ করে বইটা বন্ধ করে ফেললো। বিকালে মেসেজ করেছিল অভ্রকে, সে রিপ্লাই দেয়নি। আর এখন ভাইয়ের এমন কথা? দুপ করে সিদ্ধান্ত ঘুরিয়ে ফেলার লোক শাহানুর হামিদ নয়। ভাইকে একটু চেয়ে বিধায় দিবার কোনো হিসেবে মিলল না। ও ভাবতে লাগলো অভ্রের দিক থেকে কি হতে পারে। শাহানুর এক পলক বইটা দেখলো, আর এক পলক সামনে বসে থাকা দিবাকে বলল, ডিসিশন ইজ ইয়ার্স। আমার কথা মানার জন্য আমি অবভিয়াসলি তোকে জোর করবো না। আমার তোকে বুঝে আসে না ভাইয়া। আপাতত ফটোসিনথেসিস বোঝ। ভাইয়া অ্যানালাইসিস তোর সিলেবাসে নেই বোধ হয়। দিবার মাথায় ঠিক মধ্যিখানে আঙুল দিয়ে আলতো করে চুলকিয়ে মুচকি এসে বেরিয়ে গেল শাহানুর। ভাই চলে গেলে বিমোর দিমা টেবিলে কোনোই থেকে কপাল চেপে ধরলো। শাহানুরের কথাটা বলার কারণ বুঝে না আসলেও আন্দাজ লাগলো ওর। আজকে অভ্র কলেজ যায়নি। প্রথম সেমিস্টারের রেজাল্ট দিয়েছে ওদের। বরাবরের মতো দিবার রেজাল্ট ভালোই এসেছে, কিন্তু কাহিনী করেছে অভ্র। তার দুই বিষয়ে টেনে টুনে পাশ এসেছে। এভাবে চলতে থাকলে সে কী করে উচ্চ মাধ্যমিকে ভালো করবে, কি করে ভালো ভার্সিটিতে ভর্তি হবে? আর পড়াশোনায় ডাব্বা মারা এই ছেলের সাথে ওর ভাই ওকে কোনোভাবেই না কেন? শাহানুর এক হাতে শার্টের বোতাম খুলতে তুলতে নিজের ঘরে আসলো। মোবাইল মানি ব্যাগটা বিছানায় ছুঁড়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার শেষে মাথায় ভেজা তোয়ালেটা ছুঁড়ে মারলো বিছানাতে। কাঁধ ঘুরিয়ে আর মোড়া ছাড়তে ছাড়তে শাহানুর সবে ব্যালকনির দিকে পা বাড়িয়েছে, তখনই কানে আসে, তাই তো বলি, সামনের বিল্ডিংয়ের দোতলার মেয়ে দুইটা 2 দিন হলো এটা ওটা চাইতে আমাদের বাসায় কেন আসছে? শাহানুর বিস্মিত হয়ে পিছনে ফিরল। বিশেষ সানোয়া ট্রেতে 2 কাপ চা সময় রুমে ঢুকেছে। হেসে মাথা দুলালো শাহানুর। এগিয়ে গিয়ে এক হাতে একটা কাপ আর এক হাতে ফোল্ডিং চেয়ার থেকে ব্যালকনিতে চলে আসলো। মিসেস সারোয়ারও আসলেন চায়ের কাপ হাতে। শাহানুর রেলিংয়ে কাপ রেখে চেয়ার খুলে মাকে বসার জন্য নত মস্তকে হতে হাতের ইশারা করলে প্রসারিত হাসির সাথে বসে গেলেন তিনি। শাহানুর চায়ের কাপ হাতে বিগ ব্যাগে বসতে বসতে বলল, তো কি আবিষ্কার করলে? কেন আসে মেয়ে দুটো? এই যে আমার হ্যান্ডসাম ছেলেটা অফিস থেকে এসে খালি গায়ে বারান্দা বিরাজ করে, যে এরই এক ঝলক ওরা দেখে ফেলেছে হয়তো। শাহানুর হেসে ফেলল। চায়ে চুমুক দেওয়া শেষে মিসেস সারোয়ার হঠাৎ হৃষ্ট হলেন। শাসনের ভঙ্গিতে বললেন, আমি সিরিয়াস শাহান, ওরা সত্যি 2 দিনে 5 বার এসেছে এ বাসায়। ভালো তো, পুরোনো বাসাটার মতো এখানে তোমার ছেলের ওপর মেয়েরা ফল করছে। এমন ডিমান্ডিং ছেলেকে নিয়ে তোমার গর্ব করা উচিত মা।
তোর ডিমান্ডিং হয়ে লাভ আছে কোনো? মেয়েরা তোকে চাইলে হবে, তোকেও তো কাউকে চাইতে হবে নাকি? মানহাকে চেয়েছিলাম তো। ওটাকে চাওয়া বলে না, ইন নিড গিভ অ্যান্ড টেকের মিউচুয়াল এগ্রিমেন্ট বলে। শাহানুর আটকালো। ওর মানহার ছাড়াছাড়ির বিষয়টা দিবা যখন জেনেছে সেটা ওর বাবা মায়ের কানে অবধি যাবে এই বিষয়ে ও নিশ্চিত ছিল, কিন্তু এরপর তাদের প্রতিক্রিয়া কেমন হবে তা ধারণা করার সুযোগও পায়নি। তাই বলে মিসেস সারোয়ার যে প্রতিক্রিয়া দিচ্ছেন এটা কখনোই ধারণা করতো না ও। চা শেষ করে কাপ রেলিংয়ে রাখলো শাহানুর। দু হাতের কোনোই দুই হাঁটুতে ঠেকিয়ে মায়ের দিকে ঝুঁকে বসে বেশ আগ্রহ নিয়ে বলল, তাহলে চাওয়া কাকে বলে? মিসেস সারোয়ার একটা ছোট্ট দম ফেললেন, পায়ের ওপর তুলে রাখা পায়ে কায়ের পিরিচটা ঠেকালেন, নরম হাসিতে বলেন, চাওয়া হলো পাগড়ামির নাম, সব করতে পারার নাম, সব ছাড়তে পারার নাম। কিন্তু একটা মানুষ আরেকটা মানুষের জন্য কি করে কিছু ছাড়ে? নিজের ছাড়া আরেকজনের জন্য কি করে পাগলামি করে? কেউ কাউকে কেন চায় মা? ভালোবাসে বলে। মায়ের দেওয়া দুটো শব্দের জবাব শুনে কিছু তো হয় শাহানুরেরও হাসিটা কমে আসে ক্রমশ। ঝুঁকে বসা থেকে আস্তে ধীরে সোজা হয়ে বসে গেল। এই এক ভালোবাসার শব্দে শাহানুর হামিদ যে শাহানুরের সোর কত পর্ব পার করে দিয়েছে তা হিসেব নেই। এমনকি ও নিজেও তো মানত প্রেম করেছি মানহার সাথে, ওকেই ভালোবাসে। শাহানুর জানতো চাওয়া হলো আকর্ষণ আর আকর্ষণ হলো জৈবিক বৈশিষ্ট্য, কিন্তু আজ মায়ের কথায় ও থিওরির সম্পূর্ণ বিপরীত দিকে কিছু ছিল। চাওয়া মানে পাগলামো, আর মানুষ মানুষকে চায় ভালোবেসে। ভালোবাসা এতটা সহজ নয় যতটা সহজ করেও বলেছে, ধারণা করেছে। শব্দটার ব্যাখ্যা কঠিন, শাহানুর হামিদের বুঝের বাইরে হবার মতো কঠিন। বাসায় ফিরে কপাল চেপে ড্রয়িং রুমের সোফায় বসে গেল শাহানুর। কোনো কথা বলল না, কিন্তু দিবার চুপ থাকা কষ্টকর ছিল। নিজের ঘরে না গিয়ে ভাইয়ের সামনে দাঁড়ালো। মাসফিক তালুকদারের সাথে শাহানুরের রেষারেষি ইতিমধ্যে ওর আর অভ্রের জন্য সুখকর না। প্রথম দিনের বাইক পুরনো নিয়ে ঝামেলা, আর এরপর সাজের সম্বন্ধে দিনের মারামারি। দুপুর 2টা। আজ দুপুরের খাবারটা 4 তালুকদার একসাথে খাচ্ছে। ডাইনিং টেবিলে বসা অভ্র কেবল চুপ। মাসফিক, আসিফ আর মোশাররফ তালুকদার নিজেদের মধ্যে কথা বলছেন। মিসেস মোশাররফ কিচেন থেকে খাবার বেড়ে দিচ্ছেন। সাজ সেগুলো এনে টেবিলে রাখছে। রবি ড্রয়িং রুমে মেয়েকে কোলে নিয়ে বসা। ও গতদিন হাসপাতাল থেকে এসেছে। বসে বসে তালুকদার পুরুষদের আলাপ করতে দেখছিল ও, আর দেখছে এই আলাপের সাথে বেমানান সাজকে। ওর নিরাপত্তাকে রবি তালুকদারের পরিবারের চাঁদের গায়ে কলঙ্কের মতো মনে হয়। খাবার আনা শেষ হলে অভ্রের পাশের চেয়ারে বসে গেল সাজ। কিছু বলবে সে আশা করে তাকিয়ে রইল ভাইয়ের দিকে, কিন্তু অভ্র কিছু বলল না। মাসফু হয়তো লক্ষ্য করলো সেটা। নিজের প্লেট আর খাবার বাড়তে বাড়তে বলল, ব্যাপার কি রে অভ্র, এত চুপচাপ হয়ে গেছিস যে? কই চুপচাপ হয়ে যাব কেন? মাসফিক হাত থামিয়ে ভাইয়ের দিকে তাকালো, কিন্তু অভ্র চোখ তুলো না। আসিফ তরকারির বাটি মোশাররফ তালুকদারের দিকে এগিয়ে দিতে বলল, অভ্র চুপচাপ হয়নি, আজকাল সূর্যও ভদ্র হয়ে গেছে, তাই আমাদের অভ্র ভালো হয়ে গেছে, তাই না অভ্র? সাজ চোখ ঘুরিয়ে কিচেনের জানলায় বসে হাত পা চাটতে থাকা সুজিকে দেখলো। রবি যতটা সময় নিস্তলায় থাকবে ও এখানে থেকে এক চুলও নড়বে না। কি করে যেন বুঝে গিয়েছে ছোট বাচ্চা ধারে কাছে যাওয়া ওর জন্য বারণ। মোশাররফ তালুকদার অভ্রের পাতে বড় মাছের মাথাটা তুলে দিতে বলল, এই প্রথম তোমার রেজাল্ট খারাপ হয়নি অপর, তাহলে এত মন খারাপ করছো কেন? আর একটা মাছের মাথা সাজের প্লেটে আসলো। মাথা নিচু করে রইল সাজ। আর কেউ না জানলেও ও তো জানে অভ্রের মন খারাপের কারণ কেবল খারাপ রেজাল্ট নয়, দিবার সাথে কথাবার্তা না হওয়া। এই কয়েকদিনে অনেক চেষ্টা করেছে অভ্রের সাথে কথা বলার, কিন্তু যে ছেলে প্রয়োজন ছাড়া আর কিছুতেই শোনেনি ওর কথা। সাজ অসহায় ছিল, ওর নিজেরই অপরাধ হচ্ছিল এটা ভেবে যে ওর জন্য শাহানুর হামিদ অভ্র আর দিবার সম্পর্কে ফাটল ধরিয়ে দিয়েছে। আর অনেক চেষ্টা করেও ছোট ভাইয়ের কাছে এই অপরাধ বোধটুকু কথা বলতে পারেনি ও। মাসফিক খাবার খেতে খেতে অভ্রকে বলল, যা হওয়ার হয়েছে, এখন মন খারাপ করে কি লাভ? সেটাই, তুমি শুধু শুধু মন খারাপ করছো কেন? রেজাল্ট নিয়ে তো আমরা তোমাকে কখনোই প্রেসার দিইনি। অভ্র বাবার দিকে তাকালো। কথা শেষ করে মোশাররফ তালুকদার নিজের মতো করে খাবার খেতে ব্যস্ত। মাসফিক দুনিয়ার সব স্বাদ নইয়ে আঙুলে চাটতে বলল, হ্যাঁ বাবা ঠিক বলেছে, ইন্টারে ফেল করলে রিক্সা চালাবি, সমস্যা কি? সবার অগোচরে হেসে খাবারে মনোযোগ দিল অভ্র, কিন্তু সেই হাসিটা সাজের চোখে পড়েছিল। ও বুঝে গিয়েছিল এবার হয়তো কথা বলা যাবে অভ্রের সাথে। খাওয়া দাওয়া শেষ করে অফিসে দোকানে চলে যায় 3 তালুকদার। বিকেলের দিকে ছোট ভাইয়ের দরজায় নক করলো সাজ। অভ্র তখনও পড়ার টেবিলে। বোনকে এক পলক দেখে পুনরায় বইয়ের দিকে মনোযোগের ভাব করল ও। সাজ ভেতরে ঢুকতেই সুজি ওর কোল থেকে ঝাঁপিয়ে গিয়ে নেমে গেল। সাজ এগিয়ে এসে ভাইয়ের টেবিলে হেলান দিয়ে দাঁড়ালো। তারপর গাল ফুলিয়ে 2 হাতের কোনোই ধরে সরি বোঝালো।
অভ্র তখন বোনের দিকে তাকালো। সাজ খেয়াল করলো চোখ ক্রমশ ভরে উঠছে। হঠাৎই চেয়ার পেছনে ঠেলে দাঁড়িয়ে গেল অভ্র। হুট করে জড়িয়ে ধরলো বোনকে। সাজ বিমোর। ওর চেয়ে বাড়তি উচ্চারণ ছোট ভাই ওর কাঁধে নাক ঠেকিয়ে বাচ্চাদের মতো ফুপাতে শুরু করেছে। হতবিহ্বল সাজ অভ্রের পিঠে হাত রাখতেই সে হেঁচকি তুলে কাঁদতে কাঁদতে বলল,